উন্নয়ন সমিতি থাকলো না, পঞ্চায়েত ব্যবস্থা থাকলো না, মানুষগুলো কোথায় যাবে? মানুষগুলো তো থাকবে, আমরা তো থাকবেন। আপনাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা স্বনির্ভর দলদেরকে প্রথমে কিছু কাজ করার জন্য কিছু ভাবনা দিয়েছিলাম। পঞ্চায়েত, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ও নাগরিক সমাজের প্রচেষ্টা এবং প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে ধীরে ধীরে গ্রাম বাংলার সেসব বিভ্রান্ত দরিদ্র পরিবারগুলি দেখতে পাচ্ছে এক নতুন দিন। আর সবজি বাগান বলতে কিছু বুঝতাম না, বাজার থেকে কিনে খেতাম, তাতে খেয়ে খুব অপুষ্টিতে ভুগতাম। এখন এক তিলচে জায়গায় সারা বছর ধরে বিভিন্ন রকম শাকসবজি ফলাতে পারি। খুবই ভালোই বুঝছি যে হাটে যেতে হচ্ছে না, কিনতে হচ্ছে না বেশি চট দাম দিয়ে, খেতেও ভালো। এবং আমরা মাল একসঙ্গে কিনে আমরা হাটে বিক্রি করি, মাসে 3 থেকে 400 টাকা আয় হয়। কিন্তু যাদের এই পুষ্টি বাগান করার মতো এক আধ কাঠাও জায়গা ছিল না, তারা কি করলো? এবার দেখুন সেই সব পরিবারের মহিলারা দল বেঁধে কিভাবে লিজ নিয়েছে সরকারি বা বেসরকারি জমি। জমিটা এমনি টাকা দিয়ে মানিক দাসের ভূমি ছিল, আমরা চাষ খাস করি, এমনি সবজি দিয়ে বিক্রি করে তাকে টাকা দিই, আবার ঘর সংসারে সব খরচা সব বেচা কেনা হয়। এমনি পাড়া গায়ে বিছি এই 2 বছর ধরে এই বাগানটা সবজি লাগানো হচ্ছে। শুধু কি নিজে আর নিজেদের পরিবারের কথা? এই ভাবনা থেকেই তারা নেমেছে স্কুলে স্কুলে পুষ্টি বাগান করার কাজে। আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীটা এখানে বাগান করেছে, সেই উদ্যোগটা আমরা প্রথমে পঞ্চায়েত থেকেই দিই। তারপর স্বনির্ভর গোষ্ঠীরা নিজেরাই মহিলারা মিলে মিটিং করে তারপর আমাদেরকে জানাই। বাচ্চারা একটু খেতে পাবে, তারপর ধরো আমরা নিজেরা বাড়িতে নিয়ে যেতে পারবো। তারপরে একটু যদি বেশি একটু সবজি ইয়ে হয় তাহলে ধরো সেটা আমরা বেশি হলে একটু বেচতেও পাবো। ছেলেরা দেখছে কিভাবে তৈরি করছে, তারা কিভাবে পরিশ্রম করছে, কি করে লাগাতে হয়, কি করে তাকে যত্ন করতে হয়। এটা মোটামুটি আমার মনে হচ্ছে শিক্ষার একটা অঙ্গ বটে। এমন দিন আসতে পারে যেদিন দেখা যাবে যে মিড ডে মিলের এই প্রোগ্রামটাই সরকার তুলে দিলে বা এও তুলে দিলে, তখন আমরা গ্রামগত এগুলো চালু করতে পারি। এর সাথে সাথে গ্রামীণ অর্থনীতিতে যে বিষয়টি এক বিরাট ছাপ ফেলেছে সেটি হলো পুকুর লিজ নিয়ে বহুমুখী চাষ। বাটিকার পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি থেকে একটা স্কিম নেওয়া হয়েছিল এবং আমরা এই যে জলা পুকুর, এই যে একদম বোজা পুকুর ছিল এই পুকুরটা, একদম সেই পুকুরটাতে আমরা এখানকার দুটো দলকে দিয়ে একটা ভাবনা চিন্তা দিয়েছিলাম। আমরা দলে মিটিং করে সবাই মিলে বসে মিটিং করলাম। তারপর এরা গ্রাম উন্নয়ন সমিতিকে জানালো দলগুলো যে এই পুকুরটাতে আমরা কিছু চাষাবাদ করতে যাই, এখানে পড়ে রয়েছে। তারপর গ্রাম উন্নয়ন সমিতি রেজুলেশন করে পঞ্চায়েতকে পাঠালো। তারপর পঞ্চায়েত এনকোয়ারি করে একটা চুক্তি করলো এবং গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে দলগুলোকে লিজ দিল। পুকুরে পাড়ে মাচা করেছি, মাচা উপরে লাউ আছে, ডিংলা আছে, পোরল আছে, সিম আছে, আর পুকুরে জলে মাছ ফেলেছি। এই পুকুর পাড়ে আমরা কিছু লাগিয়েছি, সেগুলা এই আর কি উঠতে শুরু হয়েছে। কিছুটা খেয়েছি এবং কিছুটা বিক্রি করেছি। গ্রুপগুলোকে একটা চুক্তি ভিত্তিতে তাদেরকে মাছ চাষ করতে দিয়েছি। মোটামুটি তাদের এখন দেখেছি যে আমাদেরকে যদি পঞ্চায়েতে কোনো পুকুরে যদি 1000 টাকা দেয়, তাদের না হলেও 20,000 টাকা সেই পুকুর থেকে তাদের ইনকাম আসছে। এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও। গায়ের ছেলেদের তারা হাতে কলমে শেখাতে লাগলো মাছের ডিম থেকে পোনা তৈরির কৌশল। আমরা হেচারি থেকে ডিম আনতে গিয়ে দেখা যায় অনেক ডিম নষ্ট হয়ে যায়, মাছের সাইজটা ভালো হতো না। এবার বলতে যে হ্যাঁ এটা কাতল মাছ, এসে দেখছি যে মির হয়ে গেল। এর থেকে কি বেরিয়ে আসা সম্ভব নয়? যদি 1000-3 টাকা খরচা করা যায়, তাহলে দেখা গেছে যেখান থেকে মিনিমাম 10 থেকে 12 লাখ পোনা তৈরি করতে পারি। তাহলে গ্রামে তাদের সে যে সবসময় যে মাছের পোনা পাওয়া যায় না বা ভালো জাতের পাওয়া যায় না, সেই অভাবটা আমরা কিছুটা মেটাতে পারবো। আমরা চাষিকে জোর করে বলতে পারবো যে 1 বছরে এই কাতলাটা 1 কিলো সাইজ হবে। আমরা হেচারি থেকে এনে কোনোদিনই
1 কিলো সাইজ করতে পারিনি, তার জন্য এখানে আমাদের ফলনটা ভালো হয়। আমরা 2008 সালে মাছ চাষ করেছিলাম এবং আমরা মাছ চাষ করার পর আমরা সেখান থেকে আমাদের মাছ চাষ করতে প্রায় 1,500 টাকা মতো খরচা হয়েছিল। আমরা 1 কুইন্টাল 40 কেজি মতো মাছ পেয়েছিলাম। সেই মাছটা আমরা 100 টাকা দরে বিক্রি করেছিলাম। এইসব নানা নতুন উদ্যোগ উঠে আসলেও প্রতি বছরই দেখা যায় আমন ধান কাটার পর সেচের অভাবে পড়ে থাকে হাজার হাজার একর জমি। এমন তো আমার জমি পড়ে থাকে, সেই হিসাবে আমি তাদেরকে দিতে চাই যে কি জমিটা চাষ করলে পারে তোমরা এখান থেকে কিছুটা লাভবান হবে, আমাকে কিছু দেবে এখান থেকে, এই হিসাবে আমি তাদেরকে দিয়ে চালিয়েছিলাম এবং দিচ্ছিলাম। জমি চাষ করি আমরা, পরের জমি লিজ নিয়ে জমি চাষটা করি এবং মালিকও কিছু পায়, আমরাও কিছু পাই, তাতে লাভবানটা ভালো হয়। এইভাবেই আমরা চাষবাসটা করি আর কি। গ্রাম বাংলায় বন সৃজনের জন্য চারা গাছের প্রচুর চাহিদা। চারা তৈরির কাজও অল্প সময় প্রচুর আয়ের সুযোগ করে দিচ্ছে স্বনির্ভর দলগুলিকে। এই নার্সারির কাজগুলো সমস্ত দলগুলো মানে যে এলাকায় হচ্ছে সে দলের মাধ্যমে মহিলাদের দিয়ে করাচ্ছে, কোনো অন্য লেবার বা আর কিছু আমরা এখানে লাগাইনি। আমাদের নার্সারিতে 30টার মতো ব্যাগ ছিল, সেখানে গাছ ছিল, নিম ছিল, মনিম ছিল, কাঞ্চন ছিল। আমরা 30,000 চারা ফেলেছিলাম। আমাদের নার্সারিতে মেহগনি গাছ ছিল, 5 টাকা করে বিক্রি করেছি, বাকি চারাগুলো আমরা 1 টাকা করে সব বিক্রি করেছি। আমাদের এই নার্সারি থেকে খরচা বাদ দিয়ে 10,500 টাকার মতো লাভ পেয়েছি। নার্সারিতে আমাদের কেউ যদি সহযোগিতা আমাদেরকে না করে তাহলে আমরা নিজেরাই নার্সারি আবার থেকে করব। শুধুই কি নার্সারি, সবজি বাগান, পুকুর কেন্দ্রিক চিন্তা ভাবনা, তারা খোঁজে আরো কি আছে। আমাদের এই সেচ খাল ক্যানেলের পার এখানে মোটামুটি 10,500 গাছ লাগানো হয়েছিল, এর মধ্যে এখন আছে মোটামুটি 7,500 মতো। প্রত্যেক সদস্যের এখন মোটামুটি 770টা করে গাছ এখন মাথা পিছু হবে, মোটামুটি 7,000 টাকা করেই থাকবে আমাদের এক একটা গ্রুপের বা প্রত্যেক সদস্যর। এবং সেই গাছ যদি এখন পঞ্চায়েতকে 25% হিসাবে চুক্তিবদ্ধ করা আছে, তো এখন যদি বিক্রি করা যায় সেই গাছের মূল্য দাঁড়াবে পঞ্চায়েত প্রায় 1,75,000 টাকা মতন পাবে। 2003 সালে আমাদের রাস্তায় গাছ লাগানো হয়েছিল, 1.5 কিলোমিটারে 1250 গাছ আছে, একজনের ভাগ হবে 50টা করে। আমরা আশা করছি আর 10 বছর পরে প্রত্যেকটি পরিবারে 50-60 হাজার টাকা পাওয়া যাবে। এই পরিবারগুলির জীবিকা শুধুমাত্র এক ধরনের উদ্যোগ ও তার আয়ের উপর নির্ভর করে না, চাষবাসের সাথে সাথে ঠিকা কাজ, হাঁস মুরগি, গাই গরু, ছাগল ভেড়া ইত্যাদি অবলম্বন করে অল্প অল্প আয় থেকে গড়ে ওঠে তাদের জীবিকার সংস্থান। আমাদের এই মুরগিগুলো আরামবাগ দিয়ে যায়, যেদিন বাচ্চা ফোটানো হয় সেদিনে রাতে দিয়ে যায়। আর আমাদের সাথে চুক্তি হয় যে প্রতি 5 পিস 3 টাকা করে মুরগি পিছু, আর মজুরি হিসাবে প্রতিদিন 250 টাকা করে দেওয়া হয়। বছরে তো ধরুন আমাদের হিসাব আছে 5 বার কি 4 বার, 5 বার তো উঠবেই লট, তো প্রতিবারে ধরুন 55 কি 50,000 এরকম হবেই আমাদের এক লটের হিসাব। আমরা সরকারি খামার থেকে ডিম এনেছিলাম, এছাড়া ওইসব জাতের ডিম কিনে এনে দেশি মুরগি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, সস্তায় ভালো জাত পাচ্ছি। এরকম কাজের ফলে 160 থেকে 170টি এমন ডিম পাচ্ছি। সেই ডিম ছানা বসিনে বড় হয়ে আমরা বিক্রি করি, আর এখন ভালোই হচ্ছে। চাষবাসের সাথে সাথে ঠিকা কাজ, হাঁস মুরগি, গাই গরু, ছাগল ভেড়া ইত্যাদি অবলম্বন করে অল্প অল্প আয় থেকে গড়ে ওঠে তাদের জীবিকার সংস্থান। আচ্ছা, যখন ডিম পাড়তে লাগে তখন 1 মাস একা করতে বেশ ভালোই পয়সা হয়। গ্রামের মানুষের কাছে এখনো ছাগল পালনের কোনো জুড়ি নেই। 2004 সালে আমরা রাসমণি স্বয়ম্বর গোষ্ঠীকে 2টি ছাগল দিয়েছিলাম এবং তারা সেই ছাগল থেকে বেশ ভালোই আয় করেছে। 2টো ছাগল দলে দুজনের কাছে থাকতো, তার থেকে আমাদের 10টা ছাগল এখন বর্তমানে বেঁচে আছে, আর 5,000 টাকা আমাদের হাতে আছে। ছাগল তো আমাদের গরিব মানুষের ব্যাংক। আচ্ছা, এছাড়া আরো কি কিছু হতে পারে? তা বিচনটার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা প্যাকেট কিনে 50 টাকা কেজি বিক্রি করেছি। এক একজনা 100-150 করে भाग देते। मशरूम से ज़्यादा इनकम हुआ है, क्योंकि मशरूम में हम लोग कुल मिला के कमाई हुआ हम लोग का 4,320 रुपया। আরেকটি সহজ উদ্যোগ যেটি গ্রামীণ অর্থনীতিকে
ভবিষ্যতে ভরসা দিতে পারে, তা হলো মৌমাছি পালন। मधुमक्खी पालन करने से बिना मेहनत का पैसा आता है और बहुत महिला लोग कोई महीना में 1.5 किलो करके निकाले, कोई 3 महीना में करके 2 किलो 2.5 किलो करके निकाले और 150 रुपया करके उन लोग बिक्री किए। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর উৎপাদনও এখন অনেক দলের কাছে অন্যতম এক লাভজনক উদ্যোগ। वर्मी कंपोस्ट सब्जी बागान में लगाने के बाद हम लोगों को पहले की तुलना से सब्जी जल्दी तैयार हुआ है और यहाँ 2 ग्रुप हैं मिल करके हम लोग 7 क्विंटल करीब बनाए थे और उसको मेचपड़ा चाय बागान में और बाहर राजा भातों बागान में बेचे हैं। पहले 4 रुपया किलो करके और उसके बाद 5 रुपया किलो करके बिक्री किए। পরম্পরাগতভাবে চলে আসা বাঁশ ও বেত শিল্প কম হলেও গ্রামের এক প্রান্তে পড়ে থাকা কিছু মানুষের অন্তত দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে দিচ্ছে আজও। আমরা ছেলেতে মেয়েতে সমস্ত মিলেমিশে করি বলে আমাদের কোনো রকম দিনটা চলে যায়, পেটটাই কোনো রকম ভরে। আরেকটি জীবিকার কিন্তু দেখা যাচ্ছে এক বিরাট সুযোগ। আমরা কাঁথা শুয়ে কাজ করছি, 1100 টাকায় একটা থান কিনলাম, তারপর সুতো হয়তো 300-400 টাকা লাগলো, এবার ওটাকে হয়তো মজুরি দিলাম 400 টাকার মতো, নিয়ে সেটা বিক্রি করলাম, আমরা 3000 টাকার মতো বিক্রি করলাম। এছাড়াও ব্যক্তিগত দলগত উদ্যোগে গড়ে উঠছে নানা লাভজনক শিল্প। मेरा ग्रुप में तरह तरह का काम होता है और इसके सिवा भी मैं ये सब गुड़िया बनाती हूँ, जैसे कि टेडी बियर, कुत्ता का बच्चा, चीर पंजी और नाना किस्म का बनाती हूँ। मैं चाहती हूँ कि मेरा ग्रुप को भी ये सब सिखा के वो लोग भी थोड़ा सा मेरा जैसा आय कर सके। रांगामाटी सेंट रोज थाना डिवीजन में एक पिकनिक सेंटर भी बनाया गया है, उसमें भी स्वयं निर्भर दल को अभी लगाया गया है, उन्हीं का माध्यम से वो पिकनिक सेंटर भी चल रहा है। আমরা দল করে আমরা টাকা সঞ্চয় করে মেশিনটা কিনেছি, দিয়ে মেশিন কিনেছি, দিয়ে মেশিন কিনে মেশিনে জড়াইছি, দিয়ে ওই মেশিনের দাম 3000 টাকা, মেশিন থেকে হয়েছে 2000 টাকা লাভ হয়েছে আমাদের। আর পাম্প মেশিন কিনেছি ওই 10000 টাকা দিয়ে মোটামুটি 3000 টাকা আমরা ওই পাম্প মেশিন থেকে আমরা লাভ করেছি। अभी हम लोग ये मोमबत्ती भी बनाया, 1300 रुपया नाफा। গ্রামে আছে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত সহায়ক তৈরির কাজে হাত বাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। স্বনির্ভর দলের পরিচালনা, সেখানকার স্থায়ী সম্পদ নিয়ে স্বনির্ভর দলের নানা রকম জীবিকা, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে স্বনির্ভর দলের নিবিড় সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছায় ওই সব দলগুলোকে নিয়ে তাদের জীবিকার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। আবার গ্রাম পঞ্চায়েত একটা সম্মানিক আমাদেরকে দিচ্ছেন, ফলে আমাদেরও একটা বেকারত্ব ঘুরছে। সামনের দিনে যাতে এই কাজটাকে ধরে রাখতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং প্যারা প্রফেশনাল হিসাবে পঞ্চায়েতের সেইভাবে আমাদেরকে নিয়োগ করেছে এবং আমরা নিজের মনে প্রাণে সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্বপ্ন দেখার পথ খোঁজার কি এখানেই শেষ? না, একদমই নয়, এ তো সবে পথ চলার শুরু।